সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পিলখানার শহীদ সেনাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সার্বভৌমত্ব নস্যাতের চেষ্টা মত প্রধানমন্ত্রীর। সংখ্যাগরিষ্ঠদের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি বিএনপি, কারচুপি হয়েছে দাবি জামায়াত আমিরের। বন্ধ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে এপ্রিলে, জানালেন শিক্ষামন্ত্রী। 7 কলেজের বিশ্ববিদ্যালয় নিয়ে কমিটি। অমর একুশে বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা শঙ্কা নেই, জানালো ডিএমপি। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এছাড়া 3 বাহিনী প্রধান, বিজিবি প্রধান এবং শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিডিআর সদর দপ্তর পিলখানায় 2009 সালের এই দিনে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। এই ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও আরও 17 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সকাল 10টা 10 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার 2টো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার আরও একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় সেনানিবাসের মাল্টিপারপাস হলে পিলখানা হত্যাকাণ্ড ও শহীদ দিবসের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করার একটি অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন। জানান, পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক রক্তাক্ত ও বেদনা বিধুর দিন। এই ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আধুনিক, শক্তিশালী ও সময়োপযোগী করতে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন তিনি। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে। পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সামরিক শক্তি দুর্বল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। সন্ধ্যায় এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি,
কারচুপি করা হয়েছে। শহীদ সেনা দিবসে বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। জামায়াতের আমির বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দেশের সামরিক শক্তি দুর্বল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র। দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন, এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। কারাই হত্যাকাণ্ড ঘটালো জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির নেতারা। এ সময় দলটির আহ্বায়ক দাবি করেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য বিডিআর হত্যাকাণ্ডের নীলনকশা চালায় আওয়ামী লীগ। এতে সমর্থন ছিল ভারতের। একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীলনকশা ষড়যন্ত্র চালানো হয়, এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে সন্ধ্যায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা আর ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি। ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিসিটি বন্ধ করে 9-6 করা হয়েছে। 69% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। সরকারকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছি। মামলার কারণে বন্ধ থাকা গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ঢাকার 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার দুপুর 1:30টায় সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট বৃত্তি পেয়েছে 68,768 জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি 21,497 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 37,261 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 22,360 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে 208 জন। আমরা সবভাবে কাজ করব যেন। শিক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুতই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের 80% এবং বেসরকারি শিক্ষার্থীদের 20% পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ কোনো প্রতিষ্ঠান অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক, অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ঢাকার 7টি সরকারি কলেজ নিয়ে করা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তা এখনও বিশ্লেষণাধীন। পরে করণীয় ঠিক করা হবে। ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। এর
আগে সকালে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ যেন পুনর্বাসনের তালিকা থেকে বাদ না পড়ে তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বুধবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে মানুষ ভোট দিতে পেরেছে এবং রাজনৈতিক দলগুলো ফল মেনে নিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুজন সম্পাদকের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। বড় আকারের পক্ষপাতের অভিযোগ পরিলক্ষিত হয়নি। নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান সংস্কার বিষয়টিকে কেন্দ্র করে বিরোধী এবং 11 দলীয় জোটের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন সরকার জন্ম দিয়েছে। 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো আমি মনে করি যে তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। ঋণ খেলাপিদেরকে কিংবা যারা দ্বৈত নাগরিক তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দিয়েছে কিনা, তো আমরা আশাবাদী যে একজন নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচনের পরেও এই নিয়ে তদন্ত হতে পারে। আশা করি তারা তদন্ত করে এই বিষয়টা সুরাহা করবে। নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে তাদের পার করে দিয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কার্যক্রমের উপর আমরা নিবিষ্ট হতে পারব। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছে না ঢাকা মহানগর পুলিশ। একথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, তারপরও বাহিনী প্রস্তুত রয়েছে। মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন চলবে না বলেও জানান তিনি। প্রতি বছর 1 ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে বইমেলা, কিন্তু 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়ায় মেলাটি 2 মাস এগিয়ে গত ডিসেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু প্রকাশকদের একাংশ তখন সেটির বিরোধিতা করে। অবশেষে কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার শুরু হচ্ছে বইমেলা। মেলায় স্টল নির্মাণের কাজ এখনো চলছে। হাতে গোনা কয়েকটি সম্পন্ন হলেও এখনো সিংহভাগই বাকি। রোজার মাসে মেলা ওই হবে না, কিছু কিছু লোকে এরম ইয়ে করছিল, তখন আমরা আইসি আয়া কাজ ধরছি। এখন তো মোটামুটি সবাই আইসে, সবাই কাজ আরম্ভ করছে। বর্তমান বুঝতে পারতেছি যে আরো আপাতত 3 থেকে 4 দিন কাজ ক্লিয়ার হতে লাগতে পারে। আমরা 13 তারিখে ঢুকছি, তো এবার 4-5 দিন লাগবো। মাঝে দিয়ে কাজ ড্যাম গেছে কি কারণে? এদের এলোমেলোর কারণে মাঠে দোকানদার আসেনি। নিরাপত্তার বিষয়টি দেখতে বুধবার সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। জানান, বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বইমেলার প্রবেশ মুখে মেটাল ডিটেক্টর এবং আর্ট্রে দ্বারা মানুষের প্রবেশের সময় চেকিংয়ের পাশাপাশি ম্যানুয়াল চেকিং ব্যবস্থা থাকবে। ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ নিয়ে বইমেলায় কেউ প্রবেশ করতে পারবে না। কোনো বইয়ে উস্কানিমূলক বিষয়বস্তু যাতে না থাকে সে বিষয়ে সজাগ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের বিভিন্ন ইউনিট আছে, এরা এগুলা মনিটর করবে, দেখবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদবাজার। ঈদ মানেই ছোটদের কাছে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস। তাই ছোট্ট সোনামণিদের জন্য পছন্দের জামা কাপড় খুঁজতে রাজধানীর শপিং মলগুলোতে ছুটছেন বাবা মায়েরা। মানানসই আকর্ষণীয় পোশাক কেনাই তাদের লক্ষ্য।
পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা ঘিরে জমজমাট হচ্ছে রাজধানীর শপিং মলগুলো। সারি সারি দোকানে শিশুদের বাহারি পোশাক, চোখ ধাঁধানো নকশা আর উজ্জ্বল রঙের জামাকাপড়ে ঠাসা প্রতিটি দোকান। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, থ্রি পিস সেট, ডেনিম ও টি শার্টের ভিন্নধর্মী সংগ্রহ। আর মেয়ে শিশুদের জন্য ফ্রক, গাউন, লেহেঙ্গা, ঘাগরা থেকে শুরু করে শাড়ির আদলে তৈরি বিশেষ পোশাকও রয়েছে। দেশি কাপড়ের পাশাপাশি আমদানি করা পোশাকও মিলছে অনেক দোকানে। দোকানিরা বলছেন, এবার নকশায় বৈচিত্র্য এসেছে। আরামদায়ক ও নরম কাপড় আর শিশুদের পছন্দের কার্টুন এবং ফ্লোরাল মোটিফে গুরুত্ব দেওয়া হয়েছে। এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। বর্তমানে বাচ্চাদের চাহিদা বলতে থ্রি পিসের চাহিদাটা একটু বেশি। থ্রি পিসের মধ্যে এই যে জর্জেট সুতি আইটেমটা একটু কম ধরতেছে, থ্রি পিসটা একটু বেশি ধরতেছে আমাদের। যে কাপড়গুলো খুব মানে ওই নেট কাপড়ের মতোই বাট একটু আরামদায়ক, সফট, ওই কাপড়ের দিকে হচ্ছে কাস্টমারগুলো একটু বেশি যুক্ত। কাস্টমার তো মনে করেন এখন কম, অনেক কম, ঠিক আছে, কাস্টমারের পরিমাণ মতো নাই, বেচা কেনা খারাপ, ঠিক আছে। 10 রমজানের পর থেকে যদি ড্রেস ভালো আসে তাহলে মনে করেন বেচা কেনা ভালো হবে ইনশাল্লাহ। ক্রেতাদের কেউ কেউ ঘুরে দেখছেন, নান্দনিক নকশার পোশাক খুঁজছেন, যাচাই করছেন দাম। অনেকে ভিড় এড়াতে এখনই কেনাকাটা সারতে চান। ওই যে বাচ্চাদের কালেকশন ফার্স্টের দিকে আসলে ভালো কালেকশন পাই, বাছাই করা মাল হয় না। আগের তুলনায় গত বছরের তুলনায় এত কালেকশন ছিল না, এবার যে প্রথম রোজার দিকে এত কালেকশন। বাচ্চাদের জন্য আজকে আমি 2টা ড্রেসের জন্য আসছি। আমার বেবি, ঠিক আছে, একটা আপনার ফরাকের সিস্টেম নেব আর একটা পার্টি ড্রেস নেব। কয়েকদিন পরই ক্রেতাদের ঢল নামবে, জমে উঠবে বেচাকেনা। এই অপেক্ষায় দোকানিরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশ বান্ধব কারখানা। মোহাম্মদ মোস্তাকুর রহমান নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 2024 সালের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল। অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারকের রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলা করেন দুদকের একজন উপপরিচালক। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি মামলাটি রায়ের পর্যায়ে আসে। আসামি পলাতক থাকে, আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মুজিব নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের পর একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ মুজিব রাউজান উপজেলার অলিমিয়ার হাটের আব্দুল মোনাফের ছেলে। চট্টগ্রামের হালি শহরে গ্যাস দুর্ঘটনায় দগ্ধ সাখাওয়াত হোসেন মারা গেছেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। হাসপাতালের আবাসিক সার্জন জানান, সাখাওয়াত হোসেনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত সহ শরীরের 100%ই দগ্ধ হয়েছিল। গত সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের 6তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। এতে 9 জন দগ্ধ হন। তাদের মধ্যে এ পর্যন্ত 5 জন মারা গেছেন। পানির অভাবে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন অস্তিত্ব সংকটে। একসময়ের খরস্রোতা তিস্তা নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায় সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। একসময়ের প্রমত্তা তিস্তা এখন ধুধু বালুচর। যে নদীর গর্জন শোনা যেত মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই মরুভূমির হাহাকার। প্রতি বছর সংস্কার করা হলেও দেশের বৃহত্তম সেচ প্রকল্পের ক্যানেলগুলো পানি শূন্য। সময় মতো পানি না পাওয়ায় দিশেহারা নীলফামারীর কৃষকরা। কাজ করা হয়েছে এই বছরে, এখন ওই শেষ সীমা পর্যন্ত পানি যায় না। এখন পানি ছাড়ি দিলে আমরা পানি পাবো, পানি পাই, কিন্তু মেন ক্যানেলে পানি নেই। গত সিজনে কিছুটা পানি পাইছি, এবার ক্যানেল পানি দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় 1,500 কোটি টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ 95% শেষ। তবে অনেক এলাকায় পানি পাননি কৃষক।
আমার বরাদ্দ ছিল প্রায় 372 কোটি টাকা। ইতিমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। পানি সংকট নিয়ে রয়েছে তথ্যগত বিভ্রান্তি। পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের লক্ষ্যমাত্রা পূরণে 10,000 কিউসেক পানি প্রয়োজন, যা পর্যাপ্ত আছে। তবে ডালিয়া পয়েন্টে পানি আছে মাত্র 2,500 কিউসেক। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা 15 জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে সেটা হচ্ছে 2423 কিউসেক। তো এভারেজ মোটামুটি 2500 কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে। 1990 সালে প্রকল্পের শুরুতে 84,378 হেক্টর সেচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে নীলফামারী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর। পানি সংকটে এর 50% পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় মুষলধারে বৃষ্টিপাত আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 25 জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে দিন রাত অভিযান চালাচ্ছেন। সবচেয়ে বেশি 18 জন মারা গেছেন জুয়েস ডি ফোরা শহরে, এছাড়াও উবাতে মারা গেছেন 7 জন। বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িঘর ও ভবন ধসে পড়ার পর নিখোঁজ রয়েছে অনেকে। জুয়েস ডি ফোরা শহরের বিভিন্ন এলাকা কাদা ও পানিতে তলিয়ে গেছে। শহরটির মেয়র জানান, এলাকায় অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে। তিনি জানান, সোমবার 4 ঘন্টায় 180 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছে। স্টেট অব দি ইউনিয়ন ভাষণে নিজের 1 বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেন ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দি ইউনিয়ন ভাষণ। এ সময় সীমান্ত দিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখান মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই ভাষণে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা। And the S&P hit 7,000 where it wasn't supposed to do it for many years were tariffs to make great deals for our country, both economically and on a national. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 4 জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি। পরে স্থানীয় পুলিশ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটন রাজ্যের টাকোমার উত্তর পশ্চিমে অবস্থিত কিউই পেনিনসুলায় একটি বাড়ির বাইরে 32 বছর বয়সী এক ব্যক্তি 4 জনকে ছুরিকাঘাতে হত্যা করে। ছুরিকাঘাতে আহত 4 জনের মধ্যে 3 জন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই হামলাকারী মারা যায়। দেশে নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও মান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 3টি দল নিয়ে আগামী 4 থেকে 14 এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে নারী বিপিএলের উদ্বোধনী আসর। প্রথম আসরের ভেন্যু হিসেবে থাকবে ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে আগামী 14 মার্চ হবে 3 দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এই জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জাতীয় দলের 3 ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন 3 দলকে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পিলখানার শহীদ সেনাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সার্বভৌমত্ব নস্যাতের চেষ্টা, মত প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠদের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি বিএনপি, কারচুপি হয়েছে দাবি জামায়াত আমিরের। বন্ধ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে এপ্রিলে, জানালেন শিক্ষামন্ত্রী। 7 কলেজের বিশ্ববিদ্যালয় নিয়ে কমিটি। অমর একুশে বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার শঙ্কা নেই জানালো ডিএমপি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাই।